ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে বিভিন্ন শহরের রাজপথে মানুষের ঢল, হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের স্লোগান। উত্তপ্ত হয়ে উঠছে একের পর এক শহর। এক পরিস্থিতি বুঝে ওঠার আগেই ঘুরে যাচ্ছে সেই পরিস্থিতি। জেনজিদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মোদি সরকার, আর এতে করেই একের পর এক ভুল সিদ্ধান্তে এগোচ্ছে মোদি। কখনো ইন্টারনেট ব্ল্যাকআউট, কখনো বিদ্যুৎ বন্ধ, আবার কখনো বিজেপির পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে করছে হামলা। এত সবের পরেও অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন। প্রথম দিকে এই প্রতিবাদকে নিছক সামাজিক মাধ্যমের মিম ও তরুণদের ক্ষণস্থায়ী আবেগ বলে উড়িয়ে দিতে চেয়েছিল প্রশাসন। কিন্তু ভার্চুয়াল স্পেসের ব্যঙ্গচিত্র যখন দিল্লির যন্তর মন্তর, পাটনা, জয়পুর কিংবা বেঙ্গালুরের মতো বড় বড় শহরগুলোর রাজপথে হাজার হাজার মানুষের ঢলে রূপ নিল, তখনই মোদির মসনদ কাঁপতে শুরু করল। প্রযুক্তি বান্ধব ও ইন্টারনেট সচেতন জেনজি প্রজন্মকে মোকাবেলা করতে গিয়ে প্রথাগত শাসনতন্ত্র মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। আন্দোলনের সমন্বয় ভেঙে দিতে এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে দিল্লি ও আশেপাশের এলাকাগুলোতে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয় মোদি সরকার। কিন্তু ডিজিটালি দক্ষ এই তরুণদের কাছে সরকারের এই পুরনো কৌশল পুরোপুরি ব্যর্থ হয়। ইন্টারনেট বন্ধের খবর ছড়িয়ে পড়তেই জনরোষ কমার বদলে দ্বিগুণ হয়ে রাজপথে নেমে আসে, যা আন্দোলন দমনের পরিবর্তে বিস্তর আকার ধারণ করে। এদিকে আন্দোলনে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এত কিছুর পরেও তারা মুখে ঠুকে আছে তালা। এখনও মোদির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া পাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে প্রশাসন আন্দোলনরত বিভিন্ন এলাকায় আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সরকারের ধারণা ছিল অন্ধকার নামলে এবং প্রচণ্ড গরমে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে চলে যাবে। কিন্তু এই বিদ্যুৎ বন্ধ করার সিদ্ধান্ত উল্টো হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। অন্ধকারকে তোয়াক্কা না করেই আন্দোলনকারীরা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট, মোমবাতি ও মশাল জ্বালিয়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। রাতের অন্ধকারের সেই উত্তাল প্রতিরোধের দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এছাড়া আন্দোলন দমাতে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে বিজেপির পেটোয়া বাহিনী বা দলীয় সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দেয়া হয় প্রতিবাদী শিক্ষার্থীদের উপর। ব্যানার ছেঁড়া, মিছিলে হামলা এবং শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার মতো ঘটনা জনরোষে ঢেলে দেয় ঘি। এমনকি আন্দোলন স্থলে নামহীন পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা সরাসরি সাধারণ মানুষ, অভিভাবক ও সুশীল সমাজকেও ক্ষুব্ধ করে তোলে। कभी नेम प्लेट गिरा, सबका नेम प्लेट गिर गया। तो यहाँ पे आए जरा और नेम प्लेट देखते हैं। इनका नेम प्लेट नहीं है, जरा इनके भी नेम प्लेट्स नहीं है, इनके भी नेम प्लेट्स नहीं है, इनमें से किसी के नेम प्लेट्स नहीं है। এই পুরো পরিস্থিতির দিকে তাকালে 2024 সালে বাংলাদেশের সেই উত্তাল দিনগুলোর স্পষ্ট প্রতিচ্ছবি ফুটে ওঠে, যেখানে দমনপীড়ন চালিয়ে ছাত্র জনতার আন্দোলন স্তব্ধ করার চেষ্টা শেষ পর্যন্ত শাসকের পতনের করুণ পরিণতি ডেকে এনেছিল। বাংলাদেশেও যেভাবে প্রথম দিকে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে, রাতের আধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডার ও পুলিশ বাহিনী নামিয়ে ছাত্র জনতার বিক্ষোভ দমনের চেষ্টা করা হয়েছিল, ঠিক একই ভুল করছে মোদি সরকার। কিন্তু ইতিহাস বলে, অস্ত্রের মুখে বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে কোনো প্রস্ফুটিত ক্ষোভকে দাবিয়ে রাখা যায় না। বরং 24-এর বাংলাদেশ যেভাবে প্রমাণ করেছে যে রাষ্ট্রীয় নিপীড়ন শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের জন্ম দেয়, মোদি সরকারের এই স্বৈরাচারী ও ভুল সিদ্ধান্তগুলো ভারতকে ঠিক সেই একই ঐতিহাসিক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। নাজমুল হক রাইয়ান, 21শে টেলিভিশন।